So, hello everyone. My name is Rakibul Hossain Rafi, a elective student of Q University Hospital, Tokyo, Japan. So, আজকের কেসটা অনেক বেশি স্পেশাল, অনেক বেশি interesting, and this is a very rare case. This is for the first time I am facing this kind of case. So that is why I wanted to share with you. Okay, so কেসটা হচ্ছে a 24-year-old female came with the complaint of অক্সিপিটাল হেডেক ফর 8 মান্থ, অর্থাৎ মাথার পিছনে 8 মাস যাবত প্রচন্ড পরিমাণ মাথা ব্যথা। এই মাথা ব্যথাটা যদি কাশি দেয় বা হাঁচি দেয় ডিউরিং কফিং অর স্নিজিং, মাথা ব্যথাটা প্রচুর পরিমাণে নেক পেইন আছে এবং হাত এবং পায়ে টিংলিং সেন্সেশন বা হাত পা ঝিঝি ধরে বা অবশ হয়ে যায় টাইপের। ক্লিনিক্যাল ফাইন্ডিংস কি? আমরা যখন নার্ভ ফাংশন, ক্রেনিয়াল নার্ভ ফাংশন টেস্ট করছি তখন সবগুলো নার্ভ ইনট্যাক্ট ছিল। আমরা সেরেবেলার ফাংশন টেস্ট করছি, সেরেবেলার ফাংশন টেস্ট হচ্ছে ইনট্যাক্ট। মোটর ফাংশনটা, সেন্সরি ফাংশনটা সবগুলো ইনট্যাক্ট, কোনো কিছুতে কোনো প্রবলেম নাই। জেনারেল এক্সামিনেশন কোনো ফাইন্ডিং নেই। জাস্ট ওর যে সিমটম ছিল যে বোথ হ্যান্ডে নামনেস বা টিংলিং সেন্সেশন, এইটুকু জাস্ট ওর ফাইন্ডিংস আমার। এখন আমার মাথায় কি কি ডিজিজ আসতে পারে মোস্ট কমনলি? যেহেতু মাথা ব্যথা, সো ফার্স্ট থিং হচ্ছে হেডেক। হেডেকের জন্য আমার আসবে নাম্বার 1 মাইগ্রেইন। ঠিক আছে, সো আমি মাইগ্রেনটা এটা এক্সক্লুড করছি কিভাবে? কারণ মাইগ্রেনের সময় একটা অরা প্রেজেন্ট থাকতে পারে, একটা অরা আসতে পারে, কিংবা মাইগ্রেনের যে পেইনটা সেটা কোনো লাইট অথবা কোনো একটা এক্সটার্নাল জিনিস দিয়ে স্টিমুলেট করে। সো যেহেতু করলো না আমার মাইগ্রেন এক্সক্লুডেড। সেকেন্ডলি আসতে পারে আমার সাবঅ্যারাকনয়েড হেমোরেজ। সাবঅ্যারাকনয়েড হেমোরেজ থান্ডার ক্ল্যাপ লাইক হেডেক হয়। যেহেতু ও এরকম কোনো থান্ডার ক্ল্যাপ লাইক হেডেক আমাকে বলে নাই, সো ওর সাবঅ্যারাকনয়েড হেমোরেজটাও এক্সক্লুডেড। যেহেতু সাবঅ্যারাকনয়েড আসছে, সাথে আমরা মেনিনজাইটিসটাকে আনতে পারি। হ্যাঁ, এখন এই মেনিনজাইটিস আর সাবঅ্যারাকনয়েড হেমোরেজে কি থাকে? নেক স্টিফনেস থাকে। কিন্তু পেশেন্টকে যখন আমরা নেক স্টিফনেস এর সাইন করছি বা আমরা কার্নিক বা ব্লুজিনেসকে সাইন করছি, তখন কোনো কিছু প্রেজেন্ট ছিল না। সো মেনিনজাইটিস বা সাবঅ্যারাকনয়েড হেমোরেজ বোথ আর অ্যাবসেন্ট। আচ্ছা, তারপরে আর কি হইতে পারে? তারপর আমরা চিন্তা করতে পারি পেশেন্টের পিএলআইডি আছে কিনা। কিন্তু প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক যদি পিএলআইডি পেশেন্টের থাকে, তাহলে তো নাম্বনেসটা তো লোয়ার লিম্বে হবে, আপার লিম্বে তো হবে না। এন্ড যেহেতু ডিস্ক হার্নিয়েশন, সো ব্যথাটা তো পিছনে ব্যাক পেইন হবে। সো ব্যাক পেইন হতো না। সো আমার কোনো কিছুই না আসলে মিলতেছে না। কিংবা যদি আমি চিন্তা করি ইন্ট্রাক্রেনিয়াল হাইপোটেনশন, যেটা সিএসএফ লিকের কারণে হয়, এখানে অক্সিপিটাল পেইন বা নেক পেইন হয়, কিন্তু এটা তো দাঁড়ানো অবস্থায় বেশি ওয়ার্সনিং হয়। ঠিক আছে, বাট এরকম তো পেশেন্ট কোনো কমপ্লেন করে নাই। এখন আমরা কি করতে পারি? আমার সাইন শেষ, সিমটম শেষ, সবকিছু আমার এক্সপ্লোর করা ডান, আমার ফাইন্ডিংস আসতেছে না। এখন আমি যেটা করছি সেটা হচ্ছে এমআরআই অফ ব্রেইন উইথ স্পাইন, যেহেতু আমার নেক রিজিয়নে গেছে। সো আমি যখন এমআরআই অফ ব্রেইন অ্যান্ড স্পাইন করছি, তখন আমার সুন্দর মতো একটা এমআরআই ফাইন্ডিংসে কি পাবো? এমআরআই ফাইন্ডিংস আমরা দেখতেছি যে অ্যারাউন্ড 3 to 4 সেন্টিমিটার যে আমাদের সেরেবেলার টনসিল আছে, এটা হার্নিয়েট করছে ফোরামেনা ম্যাগনাম দিয়ে। আমরা খুব ক্লিয়ারলি দেখতে পারতেছি যে এই জায়গাটা হার্নিয়েট করতেছে। ডায়াগনোসিস বা একটা ডিজিজ চলে আসে। এই ডিজিজটা কি? এই ডিজিজটাকে আমরা এক কথায় বলি কিয়ারি ম্যালফরমেশন। আচ্ছা, সো হোয়াট ইজ কিয়ারি ম্যালফরমেশন? প্রথম কথা, সো আমাদের যে সেরেবেলামটা থাকে, এই সেরেবেলামের নিচের জায়গাটাকে আমরা বলি সেরেবেলার টনসিল। এই সেরেবেলার টনসিলটা আমাদের ব্যালেন্সে অনেক হেল্প করে। সো এই সেরেবেলার টনসিলটা যদি সামহাও আমাদের এই যে ফোরামেনা ম্যাগনাম দিয়ে হার্নিয়েট করে যদি আমাদের ডিস্কে চলে আসে, সেটাকে আমরা বলি কিয়ারি ম্যালফরমেশন। এখন কিয়ারি ম্যালফরমেশন যদি হয়, অর্থাৎ সেরেবেলার টনসিলটা যদি আমাদের হার্নিয়েট করে, তখন কি হবে? আমাদের ব্রেন স্টেমকে কম্প্রেস করবে না? সো ব্রেন স্টেমকে যদি কম্প্রেস করে, তখনই সাধারণত আমাদের এই যে ডিসফেজিয়া, হর্ষণে, স্লিপ অ্যাপনিয়া, এই জিনিসগুলো ফিচার হয়। 1 নম্বর। 2 নম্বর এটা যদি সেরেবেলামকে কম্প্রেস করে, তখন আমাদের এই যে কোঅর্ডিনেশনের সমস্যা হবে, অ্যাটাক্সিয়া হবে। 3 নম্বর যখন এই আমাদের এই ভেন্ট্রিকুলার কাছাকাছি থাকবে, তখন সিএসএফ যে পাথওয়ে, এটাকে কি ব্লক করবে না? সিএসএফ পাথওয়ে যদি অবস্ট্রাক্ট হয়, তখনই তো সাধারণত ইন্টারক্রেনিয়াল প্রেশার বাড়ে, অথবা সেখানে হাইড্রোকেফালাস হতে পারে। ওকে, সো এই যে কিয়ারি ম্যালফরমেশন হইলো, এই কিয়ারি ম্যালফরমেশন হওয়ার কারণে সেরেবেলামের টনসিলটা হার্নিয়েশন হইলো, যার কারণে ওর ব্রেন স্টেমকে কম্প্রেস করতেছে, ফোরামেনা ম্যাগনাম দিয়ে আসতেছে, সো কোনো নার্ভের সাথে ইনভলভ হইতেছে, যেহেতু এখানে পন্টোমেডুলারি জাংশন থাকে। ঠিক না? সো এই কারণে বেসিক্যালি আমরা ফিচারগুলো পাচ্ছি। আচ্ছা, এখন আমরা কেন কিয়ারি ম্যালফরমেশনের হোয়াট আর দ্য কজেস? কিছু কনজেনিটাল কজ, কিছু অ্যাকুয়ার্ড কজ। সো দিস আর দ্য কজেস ফর কিয়ারি ম্যালফরমেশন। ওকে, তো এখন আমি পেশেন্টটাকে কি ট্রিটমেন্ট দেবো? মোস্টলি পেশেন্টটাকে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট দিই, এবং আমরা সিরিয়াল এমআরআই করে দেখি যে কতটুকু প্রোগ্রেশন হয়েছে না হয়েছে। কিন্তু এই পেশেন্টটার যেহেতু ওর যে হার্নিয়েশনটা এত বেশি হয়েছে, যেটাকে কম্প্রেস করে রাখতেছে ব্রেন স্টেমকে অথবা সেরেবেলামকে, যার কারণে ওর এই ফিচার্সগুলো দেখা যেতেছে। সো এই কম্প্রেশনটাকে আমরা যদি রিলিভ করতে পারি, সেজন্য আমরা সার্জারির অ্যাপ্রোচে যাব। সো এখানে আমরা যে সার্জারিটা চুজ করছি সেটা পোস্টেরিয়র ফসা ডিকম্প্রেশন। আচ্ছা, পোস্টেরিয়র ফসা ডিকম্প্রেশন জিনিসটা কি? প্রথমে পেশেন্টটাকে আমরা পজিশন করে একটা মিডলাইন ইনসিশন দিলাম, দেওয়ার পরে আমরা
সাব অক্সিপিটাল যে রিজন, এখানে আমরা ক্রেনিয়েক্টমি করলাম। ক্রেনিয়েক্টমি করে এখানে যে ল্যামিনা আছে আমাদের C1 ভার্টিব্রাতে, ওইখানে আমরা ল্যামিনেক্টমি করলাম। শুধু ল্যামিনেক্টমি না, ডুরাটাকে ওপেন করে ফাইনালি আমরা ওই জায়গাটাকে সুন্দর মতো জেলি টেলি দিয়ে প্রেশারটাকে রিলিজ করে আমরা ডুরা প্লাস্টিক করে ফাইনালি ক্লোজার করলাম। সো আমরা এখানে বেসিক্যালি চুজ করছি হচ্ছে পোস্টেরিয়র ফসা ডিকম্প্রেশন। যেহেতু ডিকম্প্রেশন বেশি হইতেছে, এই জন্য আমাদের এখানে যেহেতু কম্প্রেশন বেশি হইতেছে, সেজন্য আমাদের ডিকম্প্রেশন ওয়াজ দ্য চয়েস। এছাড়া বনি ডিকম্প্রেশন আমাদের হাতে চয়েস ছিল, এবং আমরা ডুরা প্লাস্টিক করতেও পারি, নাও করতে পারি। সিন্স আমাদের অ্যাপ্রোচ গুলা অনেকটা মানে ওর যে ফিচার্স সেগুলো অনেক সিভিয়ার ছিল, দ্যাট ইজ ওয়াই উই চুজ দিস অ্যাপ্রোচ। এখন কি কি কমপ্লিকেশন হইতে পারে আমি করলাম, এর কারণে কি হইতে পারে, যেহেতু খুব কাছাকাছি ভেন্ট্রিকল থাকে, সো সিএসএফ কি লিক হইতে পারে, এখানে উন্ড ইনফেকশন হইতে পারে। ইনফেকশনের কারণে আমাদের মেনিনজাইটিস ইনভলভ যদি করে, তাহলে মেনিনজাইটিস হইতে পারে, এখানে হেমোরেজ হইতে পারে। ওকে, এছাড়া সার্জারি যদি ঠিকঠাক মতো কমপ্লিট না হয়, তাহলে এটা আবার রিকার করতে পারে। সো মোদ্দা কথা কি, সামারি যদি আমি বলি, প্রথমত 24-year-old ফিমেল পেশেন্ট আসছিল সাব অক্সিপিটাল হেডেক ফর 8 মান্থ। তারপর হচ্ছে হেডেকটা ওয়ার্সেনিং হয় যদি কাফিং অথবা স্নিজিং হয়। ওর নামনেস বা টিংলিং সেন্সেশন ছিল হচ্ছে ওভার দ্য আপার 2 লিম্স, অ্যান্ড ফাইনালি ওর নেক পেইন ছিল। ওর এক্সামিনেশন ফাইন্ডিং করে আমরা তেমন কোনো ফাইন্ডিংস পাইনি। ওর মেনিঞ্জাল ইরিটেশনও ছিল না, সেরেবেলার ফাংশন টেস্টও ইনটেক ছিল, মোটর সেন্সরি এভরিথিং ওয়াজ নর্মাল। কিন্তু আমরা যখন এমআরআই করছি, তখন আমরা দেখলাম যে সেরেবেলার যে টনসিল আছে, এটাকে হার্নিয়েট করছে C1 ভার্টিব্রাতে, যার কারণে উই চোজ দ্য অপারেশন উইচ ইজ কল্ড পোস্টেরিয়র ফসা ডিকম্প্রেশন। এই ডিকম্প্রেশনে কি করি আমরা, বেসিক্যালি ক্রেনিয়েক্টমি করি, সাথে ল্যামিনেক্টমি করি, এবং ডুরাটাকে ওপেন করে আমরা সাথে ডুরা প্লাস্টিকটাও করে দিয়ে সুন্দর মতো প্রেশারটাকে রিলিভ করি। ঠিক আছে, সো দিস ওয়াজ দ্য হোল কেস সিনারিও। সো এরকম অনেক, এটা কনজেনিটাল হইতে পারে, অ্যাকোয়ার্ড হইতে পারে, এরকম অনেক ম্যালফরমেশন আছে যেগুলো আসলে আমরা নর্মালি চিন্তা করি যে আচ্ছা এরকম আমাদের মেনিনজাইটিস আছে কিনা, সাবআরাকনয়েড আছে কিনা, বা এরকম টাইপের নর্মাল ডিজিজ চিন্তা করে আমরা এরকম ম্যালফরমেশনের ব্যাপারে চিন্তা নাও করতে পারি। সো দ্যাট ইজ ওয়াই এমআরআই ইজ সো ইম্পর্টেন্ট। এই এমআরআই একটা ইনভেস্টিগেশনের মাধ্যমে আমার কিন্তু ফুল কেস সিনারিওটা আমার ডায়াগনোসিস হয়ে যাচ্ছে। সো দ্যাট ইজ ওয়াই আমার কেসটা অনেক ইন্টারেস্টিং লাগছে। দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম আই এম ফেসিং দিস কাইন্ড অফ কেস, which was very interesting. The operation was very fascinating, and all the professors and the teachers were very helpful. So yeah, that's all for today. Thank you so much for watching. I hope যে সামনে আরো unique and different case যদি আসে, I would like to share.